আসসালামু আলাইকুম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি যে সাবজেক্টটা পড়াবো সেটার নাম অ্যাকাউন্টিং, প্রোগ্রাম বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার। কোর্সের নাম বিজনেস ম্যাথামেটিক্স, কোর্স কোড 222507। আজকে যে বিষয়ের উপর আমি তোমাদের লেকচার দিব সেটার টাইটেল হচ্ছে স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন, চ্যাপ্টার 4। উপস্থাপনা আমি ইসমতারা বেগম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাহলে আমরা যাই এখন ক্লাসে। আজকে তোমাদের যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা সরল সমীকরণ। সরল সমীকরণ কাকে বলে? দুইটি বীজগণিতের বিবৃতির মধ্যে সমান চিহ্ন দ্বারা প্রকাশিত সম্পর্ককে আমরা সমীকরণ বলছি। তাহলে দুইটা বীজগণিত বিবৃতির মধ্যে সমান চিহ্ন দ্বারা প্রকাশিত যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা বলছি সমীকরণ। যেমন দেখো এখানে একটা উদাহরণ আছে, 2x + 3 = x + 5। এখানে 2x + 3 মাঝখানে একটা সমান চিহ্ন আছে বা সমান চিহ্ন আছে x + 5। তবে সাধারণত আমরা চলককে সাধারণত x, y, z ইত্যাদি দ্বারা প্রকাশ করি, আর চলকের মান দ্বারা সমীকরণটা সত্যায়িত প্রমাণিত হয়। এখানে ধরো 2x + 3 = x + 5। এই সমীকরণের তোমার তখন সত্য হবে যখন x = 2 হবে। তার মানে x এর মান 2 হলে সমীকরণটা সত্য বলে প্রমাণিত হবে। এখানে দেখো যদি x = 2 বসাও তাহলে 2 × 2 + 3 = 2 + 5। তাহলে 4 + 3 = 2 + 5, তাহলে 7 = 7। এই x = 2 ছাড়া অন্য কোনো মান দ্বারা কিন্তু সমীকরণটা সত্য বলে প্রমাণিত হবে না। তুমি যখন 3 বসাও, 4 বসাও, কোনোটার দ্বারাই কিন্তু সত্য প্রমাণিত হবে না। যদি এখানে ধরো x এর বদলে তুমি 3 বসাও তাহলে 6 + 3 = 3 + 5। তার মানে 9 = 8 হচ্ছে। তাহলে 9 আর 8 কিন্তু সমান না, অতএব সমীকরণটা কিন্তু সত্য বলে প্রমাণিত হলো না। অতএব এখানে x = 2 হলেই সমীকরণটা সত্য বলে প্রমাণিত হবে। এবার আসছে আমরা সমীকরণের প্রকারভেদ। সমীকরণের অজ্ঞাত রাশির ঘাত ভেদে সমীকরণকে কিন্তু আমরা 3 ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে সরল সমীকরণ, দ্বিতীয়টা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর তৃতীয়টা হচ্ছে শর্তযুক্ত সমীকরণ। সরল সমীকরণ যে সমীকরণে এক ঘাত বিশিষ্ট এক বা একাধিক অজ্ঞাত রাশি থাকে সেই সমীকরণকে আমরা বলছি সরল সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে এক ঘাত বিশিষ্ট এক বা একাধিক অজ্ঞাত রাশি থাকছে সেটাকে আমরা বলছি সরল সমীকরণ। যেমন এখানে দেখানো হয়েছে 2x + 3 = 0। এখানে x এক ঘাত বিশিষ্ট, এখানে ঘাত বা পাওয়ার বা শক্তি হচ্ছে 1। দ্বিঘাত সমীকরণ যে সমীকরণে অজ্ঞাত রাশি সর্বোচ্চ ঘাত 2 থাকে তাকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ, এটা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের উদাহরণ হচ্ছে x² = 25, কারণ এখানে দেখো x এর পাওয়ার বা ঘাত বা শক্তি আমাদের হচ্ছে 2। এবার আসছে শর্তযুক্ত সমীকরণ। যে সমীকরণে অজ্ঞাত রাশির মান বেশ কয়েকটি হয়, তা হতে পারে, তখন সেই সমীকরণকে আমরা বলছি শর্তযুক্ত সমীকরণ। যেমন এখানে দেখো একটা দেখানো আছে, তোমাদের উদাহরণ দেওয়া আছে x⁴ + 2x³ - 5x² + 1 = 0। এখানে কিন্তু তোমার ঘাত বা শক্তি বা পাওয়ার কিন্তু সব আছে, সর্বোচ্চ ঘাত আছে 4, 2 আছে, 3 আছে, কিন্তু 4ও আছে। সমীকরণ 3 ধরনের, একটা হচ্ছে সরল সমীকরণ, একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, একটা হচ্ছে শর্তযুক্ত সমীকরণ। এবার আমরা আসছি সমীকরণের সমাধান। যে সমীকরণে কোনো সমীকরণে যে সমস্ত অজ্ঞাত রাশির মান ওই সমীকরণকে সত্য বলে প্রমাণ করে সেই মানকে উক্ত সমীকরণের সমাধান বলে। তাহলে কোন সমীকরণে যে সমস্ত অজ্ঞাত রাশির মান ওই সমীকরণকে সত্য বলে প্রমাণিত করে, তার মানে যে মান দ্বারা সমীকরণটা সত্য বলে প্রমাণিত হয় সেই মানটাকে বলি ওই সমীকরণের সমাধান। একে আমরা সমীকরণের মূল বা রুটও বলে থাকি। যেমন
যেমন অনেক সময় অনেক অঙ্কে থাকে যে সমীকরণটা সমাধান করো বা এর মূল নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকে। একই কথা, যেমন এখানে দেখা আছে 3x - 7 = 14 একটি সমীকরণ। এখানে x = 7 দ্বারা সমীকরণটি সত্য বলে প্রমাণিত হবে। তার মানে x এর মান যদি 7 বসাও তাহলে কিন্তু সমীকরণটা সত্য বলে প্রমাণিত হবে। তারপরে এখানে দেখো 3 × 7 - 7 = 14, তার মানে 3 × 7 = 21 - 7 = 14, তার মানে 21 - 7 = 14, মানে 14 = 14। তার মানে x = যখন 7 হবে তখনই সমীকরণটা সত্য বলে প্রমাণিত হবে। অতএব এই মান 7ই হচ্ছে এই সমীকরণের মূল বা সমাধান। এবার আসছি আমরা যুগপৎ সমীকরণ। যুগপৎ সমীকরণ মানে দুইটা সমীকরণ যখন একসঙ্গে থাকবে তখন সেই সমীকরণকে আমরা বলি যুগপৎ সমীকরণ। যখন যুগপৎ সমীকরণ সরল সমীকরণ হয় তখন তার সমাধানের জন্য তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়। এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, 2 হচ্ছে অপসারণ পদ্ধতি, 3 হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি, অপসারণ পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি, এই পদ্ধতিতে যতগুলো সমীকরণ দেওয়া থাকে তার যে কোনো একটি থেকে একটি অজ্ঞাত রাশির মান অন্যটি দ্বারা প্রকাশ করে এমন মান অন্য আরেকটি সমীকরণে স্থাপন করা হয় এবং সহজে চলকের মান নির্ণয় করা যায়। তার মানে এই পদ্ধতিতে যতগুলো সমীকরণ থাকে তার একটি থেকে যে কোনো একটি অজ্ঞাত রাশির মান আমরা অন্যটাতে বসাবো, বসিয়ে বা স্থাপন করে সহজেই চলকের মানটা নির্ণয় করব। হ্যাঁ, যেমন এখানে দেখো সমাধান করা লেখা আছে 2x - 3 = 1, 4x - 5y = 3। এটা যদি হয় তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে এর সমাধানটা কেমন হবে প্রতিস্থাপন করে। আমরা এখানে এখন বোর্ডে যাই একটু। (2x - 3y) 2x - 3y = 1, 4x - 5y 4x - 5y = 3। এই দুইটা সমীকরণ আছে। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিব, এটাকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন প্রতিস্থাপন, তার মানে এটাকে একটার মান আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবি 1 নং সমীকরণ থেকে আমরা পাবো, প্রতিস্থাপন করবো 1 নং সমীকরণ থেকে থেকে 2x - 3y = 1। এখানে আমরা 2x = 1 + 3y, x = 3y + 1 / 2। এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিলাম। এই মানটা এখন আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি x এর মান। তো আমরা এখন 2 নম্বর সমীকরণে x এর মানটা বসাই। হ্যাঁ, 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই আমরা কি পাচ্ছি। 2 নম্বর সমীকরণ দেখো 4x - 5y = 3। ঠিক আছে, এখন x এর মান আমরা এখানে বসালাম। 4 × x এর মান হচ্ছে 3y + 1 / 2 - 5y = 3। এখন আমরা 2 দিয়ে এটা ভাগ করে দিলে 2 হয়ে যায়। তাহলে 2 ব্র্যাকেটের মধ্যে 3y + 1 - 5y = 3। এখন এটাকে যদি আমরা গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 6y + 3 - 5y = 3। এখানে আমরা 4x - 5 = 3, তাই তো? সরি, এখানে 2 হবে, 6y + 2। তাহলে আমাদের এখানে আসলো y = 3 - 2 করলাম আমরা। অতএব y = কিন্তু আমরা পেলাম 1।
আমরা y এর মান পেলাম 1। এখন y এর মান আমরা 3 নং সমীকরণে বসাই, তাহলে খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে আমরা এই পাশে আসি। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে সমীকরণে বসিয়ে পাই 3 নম্বর সমীকরণটা আমাদের কি আছে, x = 3y + 1 / 2। x = y এর মান 1, তাই তো, 3 × 1 + 1 / 2। x = 3 + 1/2, অতএব x = 2। তাহলে আমাদের পাচ্ছি, অতএব x = 2 এবং y = 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে, যে কোনো একটা সমীকরণ, যেখানে তোমাদের যতগুলো সমীকরণ দেওয়া থাকবে, তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে একটা অজ্ঞাত রাশির মান অন্যটি দ্বারা প্রকাশ করে এটা এই মানটা অন্য আরেকটা সমীকরণে বসিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা সমাধান করলেই কিন্তু আমরা এখান থেকে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারবো। অতএব আমরা এখন হচ্ছে নেক্সট স্লাইডে যাই। প্রতিস্থাপন পদ্ধতি তাহলে কিভাবে করলাম আমরা দেখলাম। এরপরে আমাদের আসছে অপসারণ পদ্ধতিতে। আমি এই অঙ্কটা যদি অপসারণ পদ্ধতিতে করি তাহলে কি হবে? অপসারণ পদ্ধতিটা কি বলছে, এই পদ্ধতিতে উভয় সমীকরণের একটি এই পদ্ধতিতে উভয় সমীকরণের একটি অজ্ঞাত রাশির সহগ সমান করার জন্য। তার মানে এখানে যদি দুইটা রাশি থাকে, যে কোনো দুইটা রাশির মান সমান করার জন্য অজ্ঞাত রাশির সহগটা সমান করার জন্য প্রয়োজনীয় দুইটা সংখ্যা দ্বারা দুইটা সমীকরণকে গুণ করতে হবে, দিয়ে যোগ বা বিয়োগ করে একটা সমীকরণ পাওয়া যায়। তাহলে এখানে দুইটা সমীকরণের অজ্ঞাত যে রাশির যে সহগ থাকবে, সেই সহগটা সমান করার জন্য আমরা দুইটি সংখ্যা দ্বারা, প্রয়োজনীয় একটা হতে পারে বা দুইটাও হতে পারে, এক বা একাধিক সংখ্যা দ্বারা সমীকরণ দুটোকে বা একটাকেও আমরা হচ্ছে গুণ করব। গুণ করার পরে যোগ বিয়োগ করব, করার পরে তোমার একটা হচ্ছে অজ্ঞাত রাশির মান পাওয়া যাবে। ফলে তার এই মানটা আমরা যখন অন্য মূল সমীকরণে বসিয়ে আমরা হচ্ছে এই মানটা বের করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে এখানে দেখো ওই একই সমীকরণ থেকে আমি কিভাবে করছি। এখানে তোমার দুইটা আছে, সমীকরণ আছে, সমীকরণ থেকে এখানে দুইটা সমীকরণ আছে আমাদের। এখানে দুইটা সমীকরণ থেকে এর আগে তো আমরা একটা সমীকরণ থেকে x এর মানটা বের করে নিলাম, তাই না? আর এখানে হচ্ছে অপসারণ পদ্ধতি, মানে যে কোনো একটা হচ্ছে সহগগুলোকে সমান করার জন্য যে কোনো একটা বা একাধিক রাশিকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সহগ দ্বারা গুণ করে যোগ বিয়োগ করে মান বের করবো। এখানে দেখো 2x আছে, এখানে 4x আছে, তাহলে 2x যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা 4x হয়। তাহলে কিন্তু আমি x 4x কেটে দিতে পারি। তাহলে আমি 1 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণকে সমীকরণকে 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে পাই। কি পেলাম? 2x - 3y = 1 গুণ 2। তাহলে আমরা কি পাচ্ছি? 4x - 6y = 2, তাই তো? এটাকে আমি দিব 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 2 - 2 - 3 করে পাই। এটা সংক্ষেপে লিখতে পারো, 2 - 3 করে পাই। তাহলে 2 আছে 4x - 5y = 3, আর এটাকে মাইনাস করলে হবে 4x - 6y = 2। মাইনাস করলে মাইনাস চিহ্ন থাকলে প্লাস হবে, প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে। যেহেতু এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এখানেও মাইনাস হবে। এটা কেটে গেল। -4x থেকে -4x বাদ দিলে এখানে 0 হয়।
আর এটা -5y থেকে +6y বাদ দিলে হবে y ইজিক্যাল টু 3 থেকে -2 বাদ দিলে হবে 1। অতএব আমরা পাচ্ছি y ইজিক্যাল টু 1। এবার y এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই। y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি আমরা 2x - 3y = 1। তাহলে আমরা যখন y = 1 হলে কত হবে 2x - 3 × 1 = 1 2x = 1 + 3 অতএব 2x = 4 অতএব x = 2। তাহলে আমরা কি পেলাম অতএব x = 2 y = 1। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে দেখো এখানে আমরা যেহেতু উপরে 2 আছে নিচে 4 আছে ওই জন্য আমাদের হচ্ছে একটা রাশিকে 2 দ্বারা গুণ করলে আমরা পেলাম। আর যদি দেখা যাচ্ছে যে উপরে যদি 3 থাকতো নিচে যদি 4 থাকতো তাহলে আমাদের যে কোনো একটা রাশিকে একটা সহগ দ্বারা গুণ করলে হতো না, দুইটা রাশিকে দুই রকমের সহগ দ্বারা গুণ করে যোগ বিয়োগ করতে হতো। তাহলে আমরা দেখলাম যে প্রতিস্থাপন পদ্ধতিটা আমি একই অঙ্ক থেকে বুঝিয়েছি এবং অপসারণ পদ্ধতিটা তার মানে যে কোনো একটা রাশি তোমার এই প্রক্রিয়ায় একটি রাশি অপসারিত করা হচ্ছে, একটি রাশিকে অপসারিত করা হচ্ছে বলে এই পদ্ধতিকে অপসারণ পদ্ধতি আমরা বলছি। আমরা একটা রাশিকে অপসারণ করে দিলাম, তার মানে এখান থেকে আমরা এক্সটাকে আমরা হচ্ছে করে দিলাম, অপসারণ করে দিলাম, এই জন্য আমরা এটাকে বলছি অপসারণ পদ্ধতি। এবার যেটা তোমাদের আসছে সেটা হচ্ছে নেক্সট আমি যাচ্ছি, পদ্ধতি আসছি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতিটা কি তোমাদের বজ্রগুণন পদ্ধতি হচ্ছে এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে a1x b1y plus c1 = 0 a2x plus b2y plus c2 = 0। এখানে দেখো সহগগুলোও আলাদা আলাদা, চলকগুলো তো xy আছে, সহগগুলো আছে x1 a1 b1 c1 a2 b2 c2। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের যে সহগগুলো আছে সেগুলো একদমই আলাদা। তো এই পদ্ধতিতে কিভাবে অঙ্কগুলো করতে হয় আমাদের দেখো, এখন উপরে আছে a1, আমরা যে কোনো একটাকে আমরা অপসারণ করে ফেলবো। তাহলে উপরে আছে a1x আর নিচে আছে a2x। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে যদি a2 দ্বারা গুণ করি আর 2 নম্বর সমীকরণ যদি a1 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু একটা ইকে আমরা কিন্তু অপসারণ করে ফেলতে পারবো। অপসারণ পদ্ধতি অনুযায়ী এটাকে আমরা দুইটা সমীকরণকে দুইটা সহগ দ্বারা গুণ করব। a1x plus b1y plus c1 = 0, এটা ধরলাম আমি 1 নম্বর সমীকরণ। a2x plus b2y plus c2 = 0, আমি এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, a2x plus b2y plus c2 = 0। এখন আমরা 1 নম্বর সমীকরণকে a2 দ্বারা a2 দ্বারা আর 2 নম্বর সমীকরণকে এটাকে a1 দ্বারা গুণ করব। তাহলে 1 নংকে a2 দ্বারা এবং 2 নং সমীকরণকে a1 দ্বারা গুণ করে a1 দ্বারা গুণ করে পাই কি পাচ্ছি a1 a2x plus a2 b1y plus c1 a2 = 0। এটাও আসবে a1 a2x plus a1 b2y plus c2 a1 = 0। এখন দেখো এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ, এটাকে দিলাম আমরা
4 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই 3 - 4 করে। সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি 3 - 4 করে পাই। এখানে যদি মাইনাস করো তাহলে এটা কিন্তু কেটে যাবে, এটা মাইনাস চিহ্ন হলে, এটা মাইনাস চিহ্ন হলে, এটা মাইনাস চিহ্ন হলে, এটা তো হয়ে যাবে। তাহলে আমাদের কি আসবে দেখো, a2 b1y মাইনাস a1 b2y প্লাস c1 a2 মাইনাস c2 a1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা হচ্ছে 3 থেকে 4 নম্বর সময় যদি বিয়োগ করি তাহলে আমরা পেলাম a2 b1y ইজ ইকুয়াল টু a1 b2y প্লাস c1 a2 মাইনাস c2 a1। এই ফর্মুলা অনুযায়ী এটা ওয়াইটাকে আমরা একটু আরেক লাইনে বের করে নিতে পারি, a2 b1 মাইনাস a1 b2 ব্র্যাকেটের বাইরে যদি আমি ওয়াই দিই প্লাস c1 a2 মাইনাস c2 a1 ইজ ইকুয়াল টু 0। বজ্রগুণ পদ্ধতিতে এখানে আমি যখন ওয়াই নিব তখন এখানে আসবে c1 a2 মাইনাস c2 a1 ইজ ইকুয়াল টু 1/a1 b2 মাইনাস a2 b1। আবার ঠিক অনুরূপ ভাবে 1 নম্বর সমীকরণকে যদি আমি এবার b2 কে আমি b কে অপসারণ করব তাহলে এখানে এটাকে b2 দ্বারা এটাকে b1 দ্বারা গুণ করব। অনুরূপ ভাবে 1 নম্বরকে b1 দ্বারা b2 দ্বারা এবং 2 নম্বরকে b1 দ্বারা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, a1 b2 x প্লাস b1 b2 y প্লাস b2 c1 ইজ ইকুয়াল টু 0। আমি এটাকে 5 নম্বর সমীকরণ দিয়েছিলাম, ওইটাকে লাস্ট এটাকে আমি দিব 6 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি b2 দ্বারা গুণ করলাম, a1 b2 b1 b2 b2 c1। এবার আমি 2 নম্বর সমীকরণকে b1 দ্বারা গুণ করছি, তাহলে a2 b1 x প্লাস b1 b2y প্লাস b1 c2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কিন্তু b1 b2y কেটে গেল। এটাকে আমি দিব 7 নম্বর সমীকরণ। তাহলে 6 - 7 করে পাই, এটা কেটে গেলে হয় a1 b2x মাইনাস a2 b1 x। আমি একবার এটা করে নিতে পারি, এটা ব্র্যাকেটের বাইরে তুমি এটা দিতে পারো বা পরের লাইনও করতে পারো, x প্লাস b2 c1 মাইনাস b1 c2 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু b2 c1 মাইনাস b1 c2 b1 c2 মাইনাস b2 c1 ইজ ইকুয়াল টু 1/a1 b2 মাইনাস a2 b1। এটাকে আমি দিলাম 6 7 8 নম্বর সমীকরণ। 5 নম্বর সমীকরণ এবং 8 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু b1 c2 মাইনাস b2 c1 ইজ ইকুয়াল টু y বাই c1 a2 মাইনাস a2 c1 is equal to 1/a2 a1 b2
A1 B2 মাইনাস A2 B1। এই যে সমান চিহ্ন দ্বারা এই যে এই পদ্ধতিটা দেখানো হয় বলে এটাকে বজ্রগুণন সূত্রটাকে বলা হয় বজ্রগুণন সূত্র, এবং এই পদ্ধতিটাকে বলা হয় বজ্রগুণন পদ্ধতি। তাহলে বজ্রগুণন পদ্ধতির সাহায্যে আমরা এটা বজ্রগুণন সূত্রের প্রমাণ। তার মানে যখন x হবে উপরে তখন হবে B1 C2 মাইনাস B2 C1। যখন উপরে b হবে ইকুয়াল টু, যখন b হবে তখন কিন্তু y হবে, তখন কিন্তু y এর মানগুলো পাশে সহগগুলো কিন্তু একটাও আসবে না। যখন x থাকবে উপরে তখন x এর সহগগুলো আসবে না। তাহলে যখন y থাকবে তখন হবে তোমার C1 A2 C1 A2 আর A2 A1 C2 C2 A1 সরি C2 A1 ইজ ইকুয়াল টু 1 বাই A1 B2 মাইনাস B1 A2। তাহলে এখানে এই যে সমতা সমান চিহ্ন দ্বারা, সমতা জ্ঞাপক দ্বারা এটাকে সমান দ্বারা এটাকে প্রকাশ করা হচ্ছে। এই জন্য এই পদ্ধতি এই সূত্রটাকে বলছে বজ্রগুণন সূত্র, এবং এই পদ্ধতিটাকে আমরা বলছি বজ্রগুণন পদ্ধতি। তাহলে এবার আমরা যাই ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন অ্যানালাইসিস বা সমচ্ছেদ বিশ্লেষণ। সমচ্ছেদ বিশ্লেষণ বা ব্রেক ইভেন পয়েন্ট, আমরা যে ব্রেক ইভেন বিশ্লেষণ বা ব্রেক ইভেন আমরা কাকে বলি? সমচ্ছেদ বা নিরপেক্ষ বিন্দু আমরা বলতে কি বুঝি? যে বিন্দুতে সংগঠনের উৎপাদন বা বিক্রয় মাত্রার এমন একটা পর্যায় বা স্তর যেখানে হচ্ছে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু হচ্ছে সেটা যেখানে যে বিন্দুতে সংগঠনের উৎপাদন বা বিক্রয়, আমরা যেটা বিক্রয়ের মাত্রা, উৎপাদন বা বিক্রয়ের মাত্রা এমন একটা পর্যায় বা স্তরে থাকে যেখানে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়। তার মানে এখানে ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা এটা বুঝি যে এই পয়েন্টে বা এইখানে এই পর্যন্ত উৎপাদন করলে লাভ ক্ষতি কোনোটাই হবে না। এবার আমরা একটা ব্রেক ইভেন একটা হচ্ছে দেখি, গ্রাফ দেখি। এখানে দেখো ব্রেক ইভেন একটা গ্রাফ দেখানো হয়েছে। ব্রেক ইভেন পয়েন্ট দেখো এখানে তোমাদের চিহ্নিত করে দেখানো হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট। এখানে ও কিউ এবং ও ই বরাবর দুটো দেওয়া আছে, অক্ষ দেওয়া আছে। এখানে ফিক্সড কস্ট দেখানো আছে, ভেরিয়েবল কস্ট দেখানো আছে। হ্যাঁ, এখানে তোমার নিচে কালার করে ব্রেক ইভেনের নিচ অংশটা লস এবং উপরের অংশটাকে প্রফিট দেখানো হয়েছে। তার মানে ব্রেক ইভেনের নিচ যতক্ষণ ব্রেক ইভেন পয়েন্টের চাইতে কম উৎপাদন করলে ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি, এবং উৎপাদন করলে বা বিক্রয় করলে, আর তার চেয়ে বেশি উৎপাদন বা বিক্রয় করলে, ব্রেক ইভেনের চাইতে বেশি উৎপাদন করলে তখন কোম্পানি হচ্ছে প্রফিট হবে। দেখো এখানে ব্রেক ইভেন পয়েন্টের নিচে আছে লস, উপরে আছে প্রফিট, আর এখানে টোটাল কস্ট দেখানো হয়েছে, টোটাল রেভিনিউর একটা রেখা দেখানো হয়েছে, এবং হচ্ছে ভেরিয়েবল কস্ট একটা রেখা দ্বারা দেখানো হয়েছে, ফিক্সড কস্ট দেখানো হয়েছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট দেখো এমন একটা পজিশন যেখানে লাভ লস কোনোটাই হচ্ছে না। এবার আমরা আসি একটা অঙ্কে আসি। প্রবলেম, ডেল্টা ফার্মা লিমিটেড এর বার্ষিক স্থির পরিচালনা ব্যয় 1,80,000 টাকা। প্রতি এককে বিক্রয় মূল্য 80 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 40 টাকা। উৎপাদনের পরিমাণকে কিউ ধরে এবং ব্যয়কে সি ধরে আমাদের নির্ণয় করতে হবে মোট ব্যয় সমীকরণ, মোট আয় সমীকরণ এবং ব্রেক ইভেনের পরিমাণ। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট সঙ্গে রিলেটেড একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়েছি এখানে। আমরা এখন তাহলে দেখছি যে ডেল্টা ফার্মা লিমিটেডের বার্ষিক স্থির পরিচালনা ব্যয়, তার মানে ফিক্সড কস্ট 1,80,000 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য, তার মানে সেলস প্রাইস পার ইউনিট 80 টাকা এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট 40 টাকা। উৎপাদনের পরিমাণ কিউ একক, কিউ ধরেছি আমরা, উৎপাদনের পরিমাণকে কিউ একক পরিমাণ উৎপাদন করেছে, এবং এখানে ব্যয়কে সি ধরা হয়েছে, কস্ট এখানে সি ধরা হয়েছে। এখন আমাদের বের করতে হবে মোট ব্যয় সমীকরণ, মানে টোটাল কস্ট টিসি, মোট আয় সমীকরণ টি আর টোটাল রেভিনিউ, এবং ব্রেক ইভেন পয়েন্ট আমাদের বের করতে হবে ব্রেক ইভেনের পরিমাণ। তাহলে আমরা এখন অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? ফিক্সড কস্ট, তাই না?
এফসি বা স্থির ব্যয় এখানে আমরা বলি এটাকে ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু 1,80,000 টাকা। 1,80,000 স্থির ব্যয় এখানে বলছে যে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তার মানে সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে 80 টাকা। আর এখানে বলছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ইজ ইকুয়াল টু 40 টাকা। আমাদের উৎপাদন পরিমাণ কিউ এবং ব্যয়কে সি ধরবো। এখানে আমাদের দেখাতে হবে, কি দেখাতে হবে আমাদেরকে? দেখাতে হবে টোটাল কস্ট। টোটাল কস্ট সমান কত, তোমার টোটাল রেভিনিউ সমান কত, এবং ব্রেক ইভেন পরিমাণ, ব্রেক ইভেন পয়েন্টের ব্রেক ইভেনের পরিমাণ। তাহলে আমরা এখন প্রথমে যাই মোট ব্যয় সমীকরণ সমান কত। মোট ব্যয় সমীকরণ 1 নম্বরে আমাদের কি বের করতে হবে? দেখাতে হবে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা। আমরা এখন 1 নম্বর বের করি। 1 নম্বর কি বের করতে হবে? টোটাল কস্ট। মোট ব্যয় সমীকরণ is equal to total cost, অর্থাৎ টোটাল কস্ট is equal to স্থির ব্যয়, স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয় এবং হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ইনটু এখানে আমাদের যেহেতু একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের সঙ্গে আমাদের উৎপাদনের পরিমাণ আমাদের গুণ করতে হবে। উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, অতএব টি.সি = স্থির ব্যয় 1,80,000, আমাদের স্থির ব্যয় দেওয়া আছে 1,80,000 টাকা, প্লাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 40 টাকা, আর উৎপাদনের পরিমাণ হচ্ছে আমাদের কিউ। আবার মোট ব্যয় সমীকরণ তাহলে টিসি আমাদের দাঁড়ালো 1,80,000 প্লাস 40 কিউ। এটা একটা আনসার। তাহলে আমরা হচ্ছে ব্যয় সমীকরণটা পেলাম। টিসি = 1,80,000, 1,80,000 প্লাস 40 কিউ। এবার আসছে আমাদের 2 নম্বর মোট আয় সমীকরণ। মোট আয় সমীকরণ আমাদের হবে টিআর, টোটাল রেভিনিউ। তাহলে আমাদের হচ্ছে মোট ব্যয় সমীকরণ আমাদের হবে স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ। যেহেতু একক প্রতি মোট যত যে পরিমাণ উৎপাদন হবে তার সঙ্গে একক প্রতি উৎপাদনশীল ব্যয় গুণ করে আমাদের মোট হচ্ছে উৎপাদনের এটা খরচটা বের করা যায়। মানে তার মানে স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয়, মোট কথা
এবার আমাদের আসছে হচ্ছে মোট আই সমীকরণ। টিআর টিআর সমান কত? টিআর ইজ ইকুয়াল টু আমাদের এখানে দেখানো হচ্ছে এখানে টোটাল আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু উৎপাদনের পরিমাণ। হ্যাঁ, মোট আই সমীকরণ ইজ ইকুয়াল টু 80 ইন্টু কিউ, তার মানে একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু উৎপাদনের পরিমাণ। এখানে টি আর ইজ ইকুয়াল টু হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু উৎপাদনের পরিমাণ। উৎপাদন একক, এখানে উৎপাদন একক না, উৎপাদনের পরিমাণকে একক, উৎপাদনের পরিমাণ উৎপাদন একক। তাহলে আমাদের এখানে দেখছি 80 ইন্টু কিউ ইজ ইকুয়াল টু 80 কিউ। তাহলে আমরা উৎপাদন একককে বা পরিমাণকে ধরেছি কিউ এবং ব্যয়কে ধরেছি সি। এখানে ধরে আমরা হচ্ছে তাহলে টোটাল রেভিনিউ হলো 80 কিউ আর এটা হলো এটাও একটা অ্যান্সার। এখন বলছে 3 নম্বর বলছে যে ব্রেক ইভেনের পরিমাণ। এখন ব্রেক ইভেনের পরিমাণ আমরা জানি যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়, অর্থাৎ টি আর এবং টিসি যখন পরস্পর সমান হবে তখন সেখানটা হবে সেই পরিমাণ উৎপাদন করলে হবে ব্রেক ইভেন পরিমাণ। তার ব্রেক ইভেন একক ওই পরিমাণ উৎপাদন করলে ওখানে লাভ লোকসান কিছুই হবে না। তাহলে আমরা ব্রেক ইভেন পরিমাণটা বের করি। 3 নাম্বার ব্রেক ইভেন পরিমাণ পরিমাণে টি আর ইজ ইকুয়াল টু টিসি। আমাদের টি আর কত ছিল? টি আর ছিল 80 কিউ আর টিসি ছিল 1,80,000 প্লাস 40 কিউ। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। 80 কিউ মাইনাস 40 কিউ ইজ ইকুয়াল টু 1,80,000। অতএব বিয়োগ করলে হয় আমাদের 40 কিউ ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1,80,000 और কিউ ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে 1,80,000 ডিভাইডেড বাই 40। অতএব আমাদের কিউ ইজ ইকুয়াল টু আসছে হলো এটা আমরা বিয়োগ পাচ্ছি এত ইউনিট। $4,500। তার মানে আমরা দেখছি যে যখন আমরা 4,500 উৎপাদন করব তখন কিন্তু হচ্ছে আমাদের লাভ লস কিছুই হবে না। এবার আমরা আরেকটা অঙ্কে যাই, আর একটা অঙ্ক দেখে আমি তোমাদের ক্লাস শেষ করব। যখন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ 90,000 টাকা তখন আয়ের পরিমাণ 8,000 টাকা। যখন বিনিয়োগের পরিমাণ 50,000 টাকা তখন আয়ের পরিমাণ 5,000 টাকা। আয় যদি বিনিয়োগের সরলরৈখিক অপেক্ষক হয় তাহলে সরলরৈখিক সমীকরণটি কি হবে এবং সমীকরণ ঢাল নির্ণয় করো এবং ব্যাখ্যা করো। তাহলে আমরা ধরে নিই বিনিয়োগের পরিমাণ এক্স এবং আয়ের পরিমাণ ওয়াই। অঙ্কটা করি। ধরি বিনিয়োগের পরিমাণ সমান এক্স, আয়ের পরিমাণ সমান ওয়াই। এখানে আমাদের দেওয়া আছে x1 ইজ ইকুয়াল টু 90,000, y1 ইজ ইকুয়াল টু 8,000, x2 ইজ ইকুয়াল টু 50,000 50,000, y2 ইজ ইকুয়াল টু 5,000। তাহলে আমাদের সমীকরণটা হবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1 সমীকরণটা। ঠিক আছে, এখন আমরা মান বসাই। y1 এর মান হচ্ছে আমাদের
8000 বা 8000, y2 হচ্ছে আমাদের 5000 মাইনাস 8000 ডিভাইডেড বাই x2 মান হচ্ছে 50000 মাইনাস 90000 ইন্টু এক্স মাইনাস x1 এর মান হচ্ছে 90000। এখন আমরা এই করে নিই y মাইনাস 80,000 ইজ ইকুয়াল টু এখানে থাকবে মাইনাস 3000 ডিভাইডেড বাই মাইনাস 40,000 ইন্টু এক্স মাইনাস 90,000 y মাইনাস 8,000 ইজ ইকুয়াল টু আমরা মাইনাস মাইনাস যদি কেটে দিই তাহলে আর যদি কমে করে দিই তাহলে হবে 3/40 এক্স মাইনাস 90,000। আমাদের এখন y ইজ ইকুয়াল টু আমরা 8,000 ওই পাশে নিয়ে চলে যাই 3/40 এক্স মাইনাস 90,000 প্লাস 8,000 y ইজ ইকুয়াল টু এবার আমরা 3 দিয়ে গুণ করে নিই 3/40 এক্স মাইনাস 2,70,000 মাইনাস 40 প্লাস 8,000 অতএব y ইজ ইকুয়াল টু আমাদের যাচ্ছে 3/40 এক্স মাইনাস এখানে হবে ভাগ করলে দাঁড়াবে এটা প্লাস 8,000। অতএব y ইজ ইকুয়াল টু 3/40 এক্স প্লাস 1025। তাহলে আমাদের সরলরৈখিক সম্পর্কটা হচ্ছে এক নম্বর আমাদের সরলরৈখিক সম্পর্ক নির্ণয় করো। সরলরৈখিক সম্পর্কটা হচ্ছে সরল রৈখিক সম্পর্ক y is equal to 3/40 x plus 1250 এটা সরলরৈখিক সমীকরণ। সরলরৈখিক সমীকরণটা হচ্ছে y is equal to 3/40 x plus 1250। এখানে ঢাল দেখো x এর যেটা সহগ 3/40 এটা হচ্ছে এই সরলরৈখিক সমীকরণের ঢাল। এখানে সমীকরণ ঢাল নির্ণয় করো। ঢাল হচ্ছে এখানে ঢাল ইজ ইকুয়াল টু 3/40 ঢাল বলছে ঢাল নির্ণয় করো এবং ব্যাখ্যা করো। ঢাল 3/40 তার মানে উৎপাদনের পরিমাণ যদি 1 একক বৃদ্ধি পায় তাহলে তোমার উৎপাদন খরচ বাড়বে 3/40 টাকা। এটাই হলো এর ব্যাখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই এখানেই আমার ক্লাস আজকের মতো শেষ করছি। তোমাদেরকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, ঘরে থাকো, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরে বাইরে বের হবে না। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।